দেশ বিদেশের বিনোদন অঙ্গনের নানা রঙের খবর নিয়ে শুরু করছি আজকের আয়োজন দেশ শোবিজ। রঙিন দুনিয়ার খবর নিয়ে হাজির হয়েছি আমি কেয়া লস্কর। দর্শক, চলুন তাহলে শুরু করি আজকের দেশ শোবিজ। বেশ কয়েক বছর আগে অভিনেতা আবুল হায়াতের রচনা ও নির্দেশনায় শেষপত্র নাটকে অভিনয় করেছিলেন দিলারা জামান ও ডলি জোহর। দীর্ঘদিন পর আবার একসঙ্গে এক নাটকে কাজ করলেন এই তিন কিংবদন্তি। তবে এবার আবুল হায়াত নির্দেশক না, অভিনয় করছেন রায়হাত কবিরের চিত্রনাট্য ও পরিচালনায় দাদি ভয়ঙ্কর নামের এক নাটকে অভিনয় করেছেন তারা। বাংলা নাটকে তিন কিংবদন্তি শিল্পী দিলারা জামান, আবুল হায়াত ও ডলি জোহর। তবে একসঙ্গে কখনো পর্দায় দেখা মেলেনি তাদের। যদিও আবুল হায়াতের নির্দেশনায় শেষপত্র নাটকে অভিনয় করেছিলেন দিলারা জামান ও ডলি জোহর। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটক ও চলচ্চিত্রে অভিনয় করলেও এই তিন গুণী শিল্পীকে কখনো একসঙ্গে পর্দায় দেখা যায়নি। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। রাহাত কবিরের পরিচালনায় প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন দাদি ভয়ঙ্কর নাটকে। প্রযুক্তি ও ইন্টারনেটের ইতিবাচক নেতিবাচক প্রভাবকে কেন্দ্র করে নাটকটির গল্প। এরই মধ্যে সম্পন্ন হয়েছে শুটিং। নির্মাতা জানান, ইন্টারনেটে ভালো দিক যেমন আছে তেমনি আছে খারাপ দিকও। এই গল্পটা এরকম একটা ভাবনা থেকে একটা বিষয় আমার মাথায় আসে যে আমরা যে এখন যে ইন্টারনেটের যেই ভালো দিক এবং খারাপ দিক, ইন্টারনেটে অনেক ধরনের স্ক্যাম হয়, অনেকজন অনেকভাবে প্রতারিত হয়। তো চাইলে তো ইন্টারনেটকে আমরা ভালোভাবেও ব্যবহার করতে পারি, খারাপভাবেও ব্যবহার করতে পারি, এটা ওন চয়েস। গল্পের শেষে হয়তো আমরা এরকম একটা মেসেজ পেতে পারি যে পজিটিভ এবং নেগেটিভ দিকের। তো এই ভাবনা থেকেই গল্পটা করা। দিলারা জামানও নাটকটি বিষয়বস্তুকে সময়োপযোগী বলে মনে করেন। প্রযুক্তি আমাদের যেমন স্বাচ্ছন্দ্য দিচ্ছে, তেমনি অনেক বিপদও ডেকে আনছে। প্রযুক্তি আমাদের জানতে হবে, বর্তমান যুগে বেঁচে থাকতে হলে এটা ছাড়া আমরা বাঁচতে পারবো না। কারণ এই প্রযুক্তি আমাদের জীবনে যতখানি স্বাচ্ছন্দ্য এনেছে, গতি এনে দিয়েছে, তেমনি আমাদের জন্য অনেক ক্ষেত্রে বিপদের কারণ হয়েছে। সেই খারাপ দিকগুলো আমাদের জানার জন্যই প্রযুক্তিকে ভালোভাবে জানা উচিত। প্রযুক্তির ক্রাইসিস আছে, আবার তার যথেষ্ট বেনিফিটও আছে। দুটো দিকে এখানে দেখানোর চেষ্টা করা হচ্ছে, সুতরাং এটা সবার জানা দরকার। সেই হিসাবে আমি বলবো যে নাটকটি ভালো, আর যারা বানাচ্ছে তারা কাজ জানে, কাজ করেছে আগে। আশা করি এটা ভালো কাজ হবে। দর্শককে বলবো যে নাটকটা আপনারা দেখেন। একই মত প্রকাশ করেছেন অভিনেত্রী ডলি জোহর। রাহাতের সাথে যদিও আমার প্রথম কাজ, আমাদের সবারই হায়াত ভাইয়ে দিলা বা আমরা, কিন্তু তারপরও আশা করছি যে ও যখন আগে আমাদেরকে এটার ব্যাপারে ব্রিফ করেছে, তখন আমরা বুঝলাম যে ও কিছু একটা করতে চায়। এই কারণেই আমরা করছি। এখন দেখা যাক, দর্শকের উপর ছেড়ে দিচ্ছি, ওরাই বিচার করবে ভালো কি মন্দ। এছাড়া তিনি স্মৃতিচারণা করে বলেন, অনেক বছর আগে আবুল হায়াত ভাইয়ের পরিচালনায় আমরা কয়েকজন একসঙ্গে অভিনয় করেছিলাম। আজ আবার দিলারা আপা ও হায়াত ভাইয়ের সঙ্গে একই নাটকে কাজ করতে পেরে সত্যি খুব ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, এখন বল আমরা কোথা থেকে শুরু করব। আমি কি প্ল্যান ছেড়ে এসেছি। বর্ষিয়ান এই তিন কিংবদন্তির সঙ্গে নাটকে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, বান্টি, আরশ খান ও প্রিয়ন্তী উর্বি সহ আরও অনেকে। শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে নাটকটি সম্প্রচার করা হবে। মানে ওনাদেরকে তো ছোটবেলায় দেখে বড় হয়েছে, আজকে ওনাদের সাথে কাজ করছি, ওনাদের সাথে গল্প করছি, খুবই ভালো লাগছে। সঞ্জিত আক্তার, দেশ টিভি। আমাদের সব ধরনের গল্পের মাঝে এরকমও গল্পগুলো থাকা উচিত, তাহলে যেটা হয় যে পরিবারের সবাই একসাথে বসে মজা পাবে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন মানেই যেন সবখানে আলোচনার সমালোচনা। আবারও এসেছে সেই নির্বাচন। এরই মধ্যে মনোনয়ন ফর্ম তুলে নিয়েছেন দুই প্যানেলের তারকারা। শুটিং ডাবিং নয়, এফডিসি সরগরম এখন নির্বাচন নিয়ে। নিপুণ আক্তার কিংবা জায়েদ খানের কথা মনে আছে? সিনেমায় সরব না হলেও নির্বাচন দিয়ে আলোচনায় এসেছিলেন এই দুই অভিনয়শিল্পী। বছর কয়েক আগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সেই নির্বাচনে সারা দেশ জুড়ে হয়েছে আলোচনা, হয়েছে সমালোচনা। যদিও দেশের নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়ার ওই সময়ে শিল্পী সমিতি নির্বাচনই যেন এসেছিল জাতীয় নির্বাচনের এক আনন্দ নিয়ে। প্রত্যাখ্যান বাতিল করার জন্য আমরা অ্যাপ্লিকেশন করব। আবারও সেই শিল্পী সমিতি নির্বাচনের মৌসুম চলে এসেছে। তবে রাজনৈতিক পালাবদলের পর দেশে অনুপস্থিত জায়েদ খান, আর আড়ালে আছেন নিপুণ আক্তার। যদিও সামাজিক মাধ্যমে প্রায় ভিডিও প্রকাশ করেন এই অভিনেত্রী। তবে এই দুজন না থাকলেও নির্বাচন কিন্তু থেমে নেই। ৩রা জুলাই আমাদের কাঙ্ক্ষিত নির্বাচন ঘোষণা করা হয়েছে তফসিল। সেটি ঘোষণা করেন বর্তমান সভাপতি মিশা সওদাগর।
তারপর শিল্পীরা একাধিক প্যানেল ঠিক করে কয়েক দফা নেচে গিয়ে মনোনয়ন ফরম তুলেছেন। জানা গেছে যথারীতি এবার নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। তবে শুরুতে একটি প্যানেলে অভিনেতা বাপ্পা রাজের নাম শোনা গেলেও শেষমেশ তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তার জায়গায় ফায়ার ডিরেক্টর আরমানকে নিয়ে প্যানেল গড়েছেন অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। প্রকাশ করা হয়েছে প্যানেলের পূর্ণ তালিকা। এই প্যানেলে সাধারণ সম্পাদক হয়েছেন রুমানা ইসলাম মুক্তি। সাধারণ সম্পাদক হচ্ছে রুমানা ইসলাম মুক্তি, সহ সাধারণ সম্পাদক রিনা খান আন্টি, সাংগঠনিক সম্পাদক চুন্নু ভাই। গেল মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে বিভিন্ন পদের প্রতিদ্বন্দ্বিতাকারীদের নাম প্রকাশ করেন এই অভিনেত্রী। তালিকা অনুযায়ী সহসভাপতি পদে লড়ছেন চিত্রনায়িকা নূতন এবং খলনায়ক ইলিয়াস কোবরা। সহ সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন রিনা খান, সাংগঠনিক চুন্নু। আমরা নবীন এবং প্রবীণ মিলিতভাবেই কিন্তু আমাদের প্যানেলটা তৈরি করেছি। একই প্যানেলে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এম.এ. পারভেজ চৌধুরী আবির, দফতর ও প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব, আর কোষাধ্যক্ষ পদে লড়ছেন খল অভিনেতা কমল। শারমিন আপা, দুলারি আন্টি, নাসরিন আপা, চিকন আলী ভাই। তবে বাপ্পারাজ এই প্যানেলের সভাপতি পদ থেকে সরে গেলেও সমর্থন দিয়েছেন এই প্যানেলকেই। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন তিনি প্রার্থী না হলেও নিজের গড়া প্যানেলের সঙ্গে আছেন এবং তাদের জন্য শুভকামনাও জানাচ্ছেন। আজকে কিন্তু বাপ্পা ভাই শুধু আমাদের জন্যই এসেছিলেন। অন্যদিকে আরমান মুক্তি প্যানেলের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে শিবা শানু ও জয় চৌধুরী প্যানেল। এখানে সভাপতি পদের অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে লড়ছেন জয় চৌধুরী। ঘোষণা করা হয়েছে অন্যান্য প্রার্থীদের নামও। আই এম নট আ সুপারম্যান, আমি কোনো অতি মানব না, আমি একজন সাধারণ আপনাদের মতোই মানুষ। সব মিলিয়ে জমজমাট হয়ে উঠেছে এবারের নির্বাচন। প্রতিদিনই গণমাধ্যমে কথা বলছেন প্রার্থীরা, কখনো নির্বাচন নিয়ে, কখনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আচরণ নিয়ে। তবে শেষমেশ কে হাসেন বিজয়ীর হাসি তা জানা যাবে ৩ জুলাই, কারণ ওই দিন অনুষ্ঠিত হবে রঙিন দুনিয়ার এই তারকাদের দ্বিবার্ষিক এই নির্বাচন। আমরা চাই যার ভোট সেই দেবে, যাকে খুশি তাকে দেবে। বিনোদন ডেস্ক, দেশ টিভি। আল্লাহ ভরসা, আমাদের মতো আমরা চেষ্টা করে যাচ্ছি এবং চেষ্টা করে যাব ভোট পর্যন্ত। শুটিং সেটে কর্মীর মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে আইনি জটিলতায় সঞ্জয় লীনা বানশালী। তার নির্মাণাধীন বিগ বাজেট সিনেমা লাভ অ্যান্ড ওয়ারের সেটে ঘটে গেছে এই দুর্ঘটনা। সেই ঘটনার জেরেই পরিচালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবি তুলেছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। জাতীয় পুরস্কার প্রাপ্ত প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, চিত্রনাট্যকার এবং সঙ্গীত সুরকার সঞ্জয় লীলা বানশালী, যিনি বলিউডে তার রাজকীয় ও নান্দনিক পরিচালনার জন্য বিশ্বজুড়ে সমাদৃত। আর সঞ্জয় লীলা বানশালী সিনেমা মানেই লার্জার দ্যান লাইফ। যদিও গত কয়েক বছরে তার বিভিন্ন সিনেমা সেটে বারবার অঘটন ঘটেছে। কখনো তার সেট ভাঙা হয়েছে, কখনো আবার পরিচালকের গায়ে বিক্ষোভকারীরা হাতও তুলেছেন। এই মুহূর্তে তার লাভ অ্যান্ড ওয়ারের শুটিং চলছে। রণবীর কাপুর, আলিয়া ভাট, বিকি কৌশল অভিনীত এই সিনেমার সেটেই কয়েকদিন আগে মৃত্যু হয়েছে 42 বছর বয়সী এক কর্মীর। এই ঘটনা জেরে বিতর্ক তুঙ্গে। পরিচালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবি তুলেছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। মুম্বাই ফিল্ম সিটির রয়্যাল পাম স্টুডিওয় এই ঘটনাটি ঘটেছে। সেই সময় শুটিং করছিলেন আলিয়া ভাট। তখনই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় চন্দ্রধারী সিং যাদব নামে শুটিং ইউনিটের ওই কর্মীর। শুটিং সেটের শর্ট সার্কিট হওয়ার কারণেই নাকি এই অঘটন ঘটেছে বলে খবর। ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, বানশালীর প্রযোজনা সংস্থা নাকি চন্দ্রধারী পরিবারকে 40 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দিয়েছে। তবে তাতে রাজি নন ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। এবার সেই সঙ্গে যুক্ত হয়েছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। তারা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখেছেন যাতে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হয়। এছাড়াও ওই চিঠিতে বানশালীর বিরুদ্ধে এফআইআর দাবি করা হয়েছে। শুধু তাই নয়, প্রযোজনা সংস্থা ও সেটে উপস্থিত সকলকে এই মৃত্যুর দায়ভার নিতে হবে বলেই দাবি করা হয়। পাশাপাশি মৃত ব্যক্তির পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণেরও দাবি তুলেছেন তারা। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে এই সংগঠনের তরফ থেকে আরও বলা হয়, যদি প্রযোজনা সংস্থা সেটে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নিত তাহলে এই মর্মান্তিক ঘটনাটি সম্ভবত এড়ানো যেত। সে কারণে ঘটনা নিরপেক্ষ তদন্ত জরুরি বলে তাদের বক্তব্য। শোনা যাচ্ছে এই দুর্ঘটনার আগে নাকি নির্দিষ্ট সময় পার করে অতিরিক্ত সময়ে কাজ করছিলেন চন্দ্রধারী। সকাল 7টা থেকে পরদিন ভোর 3টা পর্যন্ত কাজ করছিলেন এবং তিনি নাকি প্রায়ই এমন করতেন। এই বিষয়টিতে বদল আনার আর্জি জানিয়েছে FWIC। 2027 সালের 21 জানুয়ারি মুক্তি পাওয়ার কথা বানশালীর লাভ অ্যান্ড ওয়ার। বছরখানেক ধরে থেমে থেমে চলছে এর শুটিং। এবার এমন একটা বিপত্তি ঘটতেই সিনেমার মুক্তি নিয়ে সংশয় দেখা দিতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞ মহলে। সঞ্জিত আক্তার, দেশ টিভি।
অভিনেতা আরশ খান ঈদের পর থেকে ব্যস্ত আছেন নাটক নিয়ে। সম্প্রতি অংশ নিয়েছেন একটি নাটকের শুটিংয়ে, যেখানে তার সহকর্মী হয়েছেন দেশের নামকরা 3 জন সিনিয়র শিল্পী। নাটকের নানা দিক নিয়ে মুখোমুখি হয়েছেন দেশ টিভির সঙ্গে। আচ্ছা, নাটকের নাম দাদি ভয়ঙ্কর। এটা এসআরকে টেলিভিশনের জন্য আর এসআরকে টিভি প্লাস ইউটিউব চ্যানেলের জন্য করা একটা নাটক। আমাদের পরিচালক রাহাত কবির, উনি নিজেই গল্পটা রচনাও করেছেন। ফ্যামিলি ড্রামা, ফ্যামিলি বন্ডিং নিয়ে করা একটা গল্প। এখানে মজা আছে, ছোট ছোট ক্রাইসিস আছে, আবার সেই ক্রাইসিসগুলো সলভও হয়। সো যদি জেনারের কথা বলি তাহলে এটা একদমই মানে ড্রামা জেনারের একটা প্রজেক্ট। আর আমার মনে হয় যে আমাদের সব ধরনের গল্পের মাঝে এরকমও গল্পগুলো থাকা উচিত। তাহলে যেটা হয় যে পরিবারের সবাই একসাথে বসে মজা পাবে। আর যেটা হয় ক্রিটিক গল্পগুলো যখন করি তখন তো আসলে একটা বয়সের মানুষের এটা দেখে, একটা রুচির মানুষের এটা দেখে। যখন আমরা কোনো কমেডি স্টোরি ডিল করি তখনও আসলে একটা রুচির মানুষের এটা দেখে, একটা বয়সের মানুষের এটা দেখে। প্রেমের গল্পটাও অনেকটা ওরকমই। কিন্তু ফ্যামিলি ড্রামা এমন একটা জেনার যেখানে আসলে প্রত্যেকটা মানুষই এটা দেখতে পছন্দ করে। তাহলে যেই গল্পগুলো আসলে গোটা একটা দেশের সব দর্শকদেরকে একসাথে বসিয়ে একটা টেলিভিশনের সামনে রাখতে পারে, আমার মনে হয় যে সেই ধরনের গল্পই আসলে বেশি ডিল করা উচিত। দাদি ভয়ঙ্কর কারণ হচ্ছে গিয়ে আমাদের শ্রদ্ধেয় দিলারা জামান, ওনার এই বয়সে উনি এখন পর্যন্ত যেইভাবে সংলাপ দেন, যেইভাবে সংলাপ মনে রাখেন, আর যেইভাবে আমাদের সবাইকে দৌড়ের উপরে রাখেন, এতে সন্দেহের কোনো জায়গাই নেই যে উনি ভয়ঙ্কর। এখন ভয়ঙ্করটা আসলে পুরোটা বলা হয়নি এখানে, ভয়ঙ্করের পরে ইত্যাদি ইত্যাদি আছে। উনি ভয়ঙ্কর সুন্দর, ভয়ঙ্কর গুণী এবং ভয়ঙ্কর দক্ষ একজন অভিনেত্রী। তো ওনাকে নিয়ে যখন গল্প ডিল করতে হবে তখন তো আসলে দাদি ভয়ঙ্করই করতে হবে। ধারাবাহিক নাটকেও আমাকে টুকটাক মাঝে মধ্যে দেখা যায়। এর আগেও আমি তো বেশ কিছু ধারাবাহিক করেছি, নির্দোষ করেছি, যত্ন করেছি, তারপরে ছোট ছোট পর্বেরও কিছু ধারাবাহিক করেছি। এখন যেটা হচ্ছে যে গল্প প্ল্যানিং তো পছন্দ হতে হবে, তাই না? আমি ধরেন একটা দোকান খুললাম, যে দোকানে অনেক রকমের কাপড় আছে, কিন্তু আপনি আসলে নিজেকে যে কাপড়টাতে দেখতে চান ওই দোকানে ওই কাপড়টা নেই। এখন যত দামি কাপড়ই থাকুক না কেন, আপনি কি আসলে ওই কাপড়টা কিনবেন? আমি যদি ফ্রিতেও দেই, আপনি কি ওটা পরবেন? পরবেন না। গল্পর জায়গাটা তো আমরা একটা কাপড়ের বেলায় যদি কম্প্রোমাইজ না করি, আমি তাহলে গল্পের জায়গায় কেন কম্প্রোমাইজ করব? প্ল্যানিংয়ের জায়গায় কেন কম্প্রোমাইজ করব? আমি যদি এমন একটা সিরিয়াল পাই যে সিরিয়ালটা আমার কাছে মনে হয় যে হ্যাঁ আমি এটা করতে চাই, এই ক্যারেক্টারটা আমার স্বপ্নের চরিত্রগুলোর ভিতরে একটা, আর এটা দিয়ে আমি মানুষের ভিতরে অনেক বছর বেঁচে থাকতে পারবো, তখন আসলে ওই ধারাবাহিক আমি অনেক সময় নিয়ে করব, আমার কোনো আপত্তি নেই। এমন কোনো সিরিয়ালের কল প্ল্যানিং আমার কাছে এখন পর্যন্ত আসেনি, সেটা আমি করে ফেলবো। থাইল্যান্ডে চলছে শাকিব খান অভিনীত সোলজার সিনেমার শেষ ধাপের শুটিং। আর মাত্র কয়েকদিন পরে শেষ হবে এই কাজ। এতে অংশ নিয়েছেন শাকিব খান সহ একাধিক তারকা। এবার জানা গেল সিনেমাটির থাইল্যান্ড পার্টের শুটিংয়ে অংশ নিয়েছেন অভিনেতা এবিএম সুমন। সিনেমাটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে এবিএম সুমনকে দেখা যাবে, যার উপস্থিতি গল্পে নতুন মাত্রা যোগ করবে বলে জানিয়েছেন পরিচালক শাকিব ফাহাদ। এই ছিল আমাদের আজকের দেশ শোবিজ। আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন সব খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন অবশ্যই দেশ শোবিজ।